উপনির্বাচনে কিন্তু বিজেপি হার হয়েছে, একেবারে ভালো ভোটের সংখ্যাতেই তারা কিন্তু হেরে হেরে গেছে। কি বলবো? এই তো সবে শুরু, দেখতে থাকো গুরু। লড়াই চলবে রাস্তায়, শাসক নামবে রাস্তায়। বাকিপুর তো আবি ঝাঁকি হ্যায়, আবি পুরা দেশ বাকি হ্যায়। দেখো, এটা সবে শুরু। আমি বারবার করে বলেছি যে প্রবল অত্যাচার এই পলিটিক্যাল পার্টিটি শাসনতন্ত্র কায়েম করার চেষ্টা করে দিনের পর দিন মানুষের উপরে যে প্রবল থেকে প্রবলতর অত্যাচার করেছে, মানুষ যেখানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। সবে শুরু, দেখতে থাকো। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এবং আমি তোমায় অ্যাসিওর করলাম অন্বেষা, আজ থেকে আর তো জাস্ট কটা বছর, তুমি সেদিনও আসবে, তোমাকে সেম কথা বলবো। এই সবে শেষের শুরু। আর জানো তো, দেখবে আমার একজন বিখ্যাত, আমি বারবার করে এটা সব জায়গাতেও বলি, আমার বাংলাদেশের একজন খুব বিখ্যাত গায়িকা আছেন সায়ান বলে। সেখানে তার একটা গান আছে, রেখো মাটির সাথে দোস্তি। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে, এই ধরনীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ, রেখো চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তারাও দম্ভ। এই সবে শুরু। এত দম্ভ, এত দাম্ভিকতা, এত অটোক্রেটিক মাইন্ডসেট, এই অটোক্রেসিকে মানুষ আস্তে 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 কিভাবে বর্জন করছে দেখছো। ওই অনেকটা ডাইমেথাইল মার্কিউরের মতো আস্তে স্লো পয়জনিং, একদম স্লো করে পয়জন করতে 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 আজকে এটাকে এমন জায়গা নামাবে। এই সবে শুরু। এরপর তুমি দেখতে থাকো না, 2029-এ এই সরকার থাকবে না, মার্ক মাই ওয়ার্ড, থাকবে না। বাংলার মানুষ বিজেপিকে নিয়ে এসেছিল একটা ভরসায়, কিন্তু দেখা গেছে যে 3 মাস যেতে না যেতেই প্রত্যেকে পথে নামার ইস্যু পেয়ে গেছে, আর কোনো সরকারের বেলায় এটা দেখা যায়নি। প্রথমে দেখা যাচ্ছে যে প্রথমে তারা যে কথা বলছে, কিছুদিন পর গিয়ে সেই কথা অনুযায়ী তারা কাজ করতে পারছে না। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার, সরকারি বাস, সে সমস্ত ইস্যুতেও একই রকম অবস্থা। কি প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, বিজেপি যখন পশ্চিমবঙ্গের মুখে জয়লাভ করলো, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল, ভরসা ইন ভয় আউট। এবং সেই প্রক্রিয়ার বা সেই পদ্ধতির সর্বপ্রথম যে রাস্তা ছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। যে লক্ষ্মীর ভান্ডার, যে ভান্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন বহু বছর আগে, সেই লক্ষ্মীর ভান্ডারকে পরিবর্তন করে কি হবে না, 1,500-এর জায়গায় 3,000 করে দেওয়া হবে। আজকে যদি তুমি আমার ফেসবুক প্রোফাইলটা একবার দেখো, সেখানে আমি বারবার করে এটা মেনশন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন একবার জানাবেন। তুমি যতগুলো কমেন্ট দেখতে পাবে, প্রত্যেকে বলছেন আমি পাই। তাহলে এটা একটা বড় ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে সরকারি বাসে মহিলাদের ফ্রি জার্নি। প্রথম কথা, প্রচুর মহিলারা আছেন যারা স্বনির্ভরশীল। এবার যারা স্বনির্ভরশীল, আমি কাউকে ছোট করে কথাটা বলছি না, কিন্তু একটা জিনিস তুমি নিজে একজন মহিলা হিসেবে মানবে, তুমি তো নিজে একজন স্বনির্ভরশীল মানুষ। তুমি কি চাইবে দয়া বা দাক্ষিণ্য পেতে? নিশ্চয়ই চাইবে না। কিন্তু এই যে রিপিটেডলি এখন নতুন নতুন করে বলা হচ্ছে পিঙ্ক কার্ড করতে হবে, তারপরে গিয়ে দাঁড়িয়ে পাবো, এখান থেকে দাঁড়িয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো ঘটবে আমরা বলে দিয়েছিলাম। তোমার সাথে তো এটা আমার প্রথম ইন্টারভিউ নয়, ইন্টারাকশন নয়, বহুবার আমি বলেছি যে তুমি মিলিয়ে নেবে। এই যে এত বড় বড় কথাগুলো বলছে, এটা মমতা ব্যানার্জির সরকার নয় যে কথা দিয়ে কথা রাখতে পারে। মমতা ব্যানার্জির সরকার কিন্তু বারবার করে ইলেকশনের আগেও ইভেন্চুয়ালি যখন ছাত্র যুবদের জন্য যে স্কিমটা লঞ্চ করলো, সেখানে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়েছিল। এই 1,500 টাকার উপরে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা ডেভেলপ করেছিল, নিজেদের উপরে রাস্তায় দাঁড়িয়েছিল তারা। আজকে কি অবস্থা? 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার কেমন লাগছে? মমতা ব্যানার্জি, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। না, আমি সিরিয়াসলি বলছি, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কেননা এই যে এই ঘটনাগুলো, এই যে অন্নপূর্ণার ভান্ডার পাওয়া যাচ্ছে না, এখান থেকে দাঁড়িয়ে এই সমস্যা, এর জন্য কে দায়ী? মমতা ব্যানার্জি দায়ী। পরিষ্কার কথা, অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাচ্ছে না ভাই, মমতা ব্যানার্জি দায়ী, অভিষেক ব্যানার্জি দায়ী। ওনাদেরকে বলুন তো পদত্যাগ করতে সব থেকে বেস্ট হবে। সমস্ত দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের যে কোনো বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দায় দেওয়া হচ্ছে। তুমি দলের একজন সক্রিয় কর্মী। আচ্ছা, তাহলে এবার তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে 2026-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে, বা তাকে করা হয়েছে, যেটাই বলো না কেন। আজকে হেরে গেছে বলে যদি দায়টা অভিষেক ব্যানার্জির থেকে থাকে, তাহলে 2021 সালে যখন এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এসেছিল, তার দায়টা তো অভিষেক ব্যানার্জি নিশ্চয়। আজকে যখন 2024 সালে লোকসভা ইলেকশনে বা লোকসভা নির্বাচনে যখন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, তার দায়টাও তাহলে অভিষেক ব্যানার্জি। তাহলে আজকে আমি হেরে গেছি, সেই কারণের জন্য এখন অভিষেক ব্যানার্জি যাই, তাহলে তো যখন জিতে গেছি তখন দিয়ে কথাটা শুনিনি যে ভাই আজকে জিতে গেছি, আজকে অভিষেক ব্যানার্জি তার জন্য তাই। মানে ব্যাপারটা কি বলতো, দেখো, যখন তুমি কিছু পাচ্ছ, যে মুহূর্তে দাঁড়িয়ে যখন তুমি কিছু গেন করছো, সেই গেন করার সময় হ্যাঁ ভাই আমি গেন করেছি, আমি বিগ গেনার,
কই তখন গিয়ে তো ক্রেডিটটা অভিষেক ব্যানার্জিকে দেখতে দিইনি আমি, বা আমি তো দেখিনি যে যারা যারা আজকে বড় বড় এই গদ্দারগুলো যে বড় বড় কথা বলছে, এই লাইবিলিটিটা তখন কি অভিষেক ব্যানার্জির উপরে গেছিল? না না, আমরা জিতেছি, এর দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না তো। তাহলে তখন যখন চাইনি, আজকে পরাজিত হয়েছি বলে গেছে, এই দোগলাবাজিটা চলে না। আজকে যদি দেখতে তুমি তৃণমূল কংগ্রেস যদি জিততো না, এই যে লোকগুলো আজকে অভিষেক ব্যানার্জির উপরে দায়টা ঠেলছে কন্টিনিউয়াস বেসিসে, এই লোকগুলোই তখন গিয়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে গিয়ে বলতো আমাদের একটা পদ দিন প্লিজ, আমাদের একটা পোস্ট দিন প্লিজ, উই নিড আ পোস্ট। এখন কেন বলছে না? বিকজ উই হ্যাভ লস্ট ইন দ্য ইলেকশন, উই হ্যাভ লস্ট দ্য ইলেকশন, এন্ড দ্যাটস ওকে, দ্যাট ইজ ওকে। মানে হেরে যাওয়া নিয়ে আমার ভেতরে কিন্তু কোনো লজ্জা, মানে গ্লানি কোনোটাই নেই। গণতন্ত্রের মানুষ যাকে চেয়েছেন তাকে মানুষ এসছেন, এবং সে আনার পরিণতি এই মুহূর্তে কি হচ্ছে তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ, শুধু তুমি একা বলে না, আমরাও দেখতে পাচ্ছি। এবার আজকে যদি অভিষেক ব্যানার্জি লায়াবেল হন, তাহলে যখন জিতেছিলেন তারও দায় নিশ্চয়ই লাইবিলিটিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা উচিত। এইগুলো হচ্ছে গদ্দারদের আলটিমেট চরিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা যারা চলে গেছেন তারা ফিরে এলে আমি 1 ঘন্টার মধ্যে রিজাইন দেবো। তো সেই ব্যাপারেও তাদের থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেল? আচ্ছা, কি করে পাওয়া যাবে? শুনুন, বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, না ঘাড়কা না ঘাটকা, এরা হচ্ছে সেই ক্যাটাগরির লোক। আজকে যারা বেরিয়ে গেছেন, এটা আপনারও বোঝার মতো যোগ্যতা আছে, এটা আমারও বোঝার মতো যোগ্যতা আছে, যে দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফর দ্য বিজেপি পার্টি, বিজেপির বি টিম হিসেবে। কারণ দেখবেন ওই যে আরবানেতে থাকতে গেলে যার যোগ্যতা লাগে তিনি বলেছিলেন, তিনি সরাসরি বলেছিলেন আমরা এর সমর্থক, আমরা একে সমর্থন করছি, ডাইরেক্ট ওপেন ফোরামে। স্বাভাবিক বিষয়, অ্যাকচুয়ালি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এনাদের তো আলটিমেটলি কোনোটাই নেই। ভয়টা বলতে পারবো না, ভয়টা আছে অবশ্যই, তাই জন্যই পালিয়ে যেতে হলো। আমাদের যেমন কোনো ভয়টা নেই বলে আমরা বিন্দাস, যেখানে 4 মে 2026-এর আগেও এই কালীঘাটেই থাকতাম, 4 মে 2026-এর দিনও কালীঘাটে ছিলাম, আজকে 3রা আগস্ট 2026 প্রবল বৃষ্টি পড়ছে, তার ভেতরে তোমরা এসছো এতটা কষ্ট করে, এখনো কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে। সুতরাং আজকে যারা চলে গেছে তাদেরকে তো অভিষেক ব্যানার্জি মুখের সামনে বলেছিলেন যে আপনাদের তো আমাকে নিয়ে প্রবলেম, ইউ হ্যাভ আ প্রবলেম রিগার্ডিং মি, গেট ব্যাক টু দ্য পলিটিক্যাল পার্টি, গেট ব্যাক টু মাই পার্টি, লেট মি রিজাইন, উইদিন 1 hour আই উইল রিজাইন। কোথায় গেল? পারবে না, আমি তোমায় চ্যালেঞ্জ করে বলছি পারবে না। কারণ দেখো, এখানে কর্মী সমর্থকদের একটা আবেগ লুকিয়ে রয়েছে। যারা চলে গেছেন, মমতা ব্যানার্জি নিজের উপরে কিন্তু বলেছেন, নিজের মুখের সামনে দাঁড়িয়ে 21শে জুলাই পর্যন্ত বলেছেন এই গদ্দারদেরকে আর নেবো না। আর যদি এই গদ্দারগুলোকে ফেরত নেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের উপর থেকে আস্থা হারাবেন, এটা মানতে হবে তোমায়। কেন বলছি দেখো, যে ছেলেটা বা যে মেয়েটা তৃণমূল কংগ্রেসটা করলো এই সময়, এই প্রবল টাফ সিচুয়েশনে দাঁড়িয়ে, আমি একা লড়ছি বলে কিন্তু একা নয়, আমার মতো প্রচুর জন আছেন। হ্যাঁ, হয়তো তাদের ফেস ভ্যালুয়েশনটা সেই লেভেলে বোঝা যায় না, কিন্তু গ্রাসরুটটা তারা বোঝেন। আমাদের ফেস ভ্যালুয়েশনটা সামনাসামনি আসে বলে হয়তো তোমরা ডাইরেক্টলি দেখতে পাও। কিন্তু যে লোকগুলো লড়ছে আজকে, এই লোকগুলোকে যদি ফেরত নিয়ে নেওয়া হয়, তাদের বিশ্বাসের সাথে, আবেগের সাথে, ভালোবাসার সাথে, আস্থার সাথে কিন্তু প্রবল থেকে প্রবলতর বিশ্বাসঘাতকতা হবে, এবং আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করবেন না। এই মুহূর্তেও আপনাদের মতন যারা নিউ জেনারেশন আইটি সেল যারা কর্মী তাদেরকে নিয়ে সমালোচনা এখনো হচ্ছে যে আপনারা মার খেয়ে রাজনীতি করেননি, আপনারা মাঠে ঘাটে লড়াই করে রাজনীতি করেননি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিতে পারেন, এই বিষয়ে সমালোচনা করা হচ্ছে, কি বলবেন? যারা সমালোচনা করছে তাদেরকে করতে দিন। আর দেখুন, যদি হাত ছেড়ে দেওয়ার যে প্রশ্নটা আপনি করলেন, যদি হাত ছেড়ে দেওয়ার হতো, তাহলে যখন থেকে বোঝা যাচ্ছে একটার পর একটা ইনসিডেন্টে পার্টির ভেতরে কন্টিনিউয়াসলি ডিগ্রেডেশন হচ্ছে, ডাউনফল হচ্ছে, এবং অযোগ্য অশিক্ষিত ব্যক্তিত্বদেরকে ক্রমাগতভাবে তোল্লা দেওয়া হচ্ছে, তাহলে তখন থেকেই ছেড়ে দিতে পারতাম, তাই না? আর আমি কিন্তু শুধু আইটি সেলের সাথে একদম ডিরেক্টলি যুক্ত নই, আমি কিন্তু লিগ্যাল সেলটাও বুঝি, কারণ আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই এম অ্যান অ্যাডভোকেট, আমি লয়ার, আমি বুঝি কি করে আইনগতভাবে মারতে হবে। এবার সেখানে আমরা যদি মাঠে ঘাটে থেকে রাজনীতি না করি, তাহলে যখন আমাদের এখানে মিছিল হলো, তখন যখন আমাকে মেরে আমার বাপায় ফ্র্যাকচার করে দেওয়া হলো বিজেপি গুন্ডাদের দ্বারা, তাহলে মাঠে ঘাটে কিন্তু নেমে আমরাও লড়াইটা করেছি। সেখানে আমার দলের অন্যান্য সহকর্মী থেকে শুরু করে সহযোদ্ধা তারাও রাস্তায় মার খেয়েছেন। ইভেনচুয়ালি একটি ছেলে আছে সুমিত, ও আমাকে বাঁচাতে গিয়ে ওর হাত ভেঙে গেছিল। জাস্ট যখন লাঠিটা আমার ওপর দিয়ে চালাতে যাবে, মাথার উপরে মারবে, সুমিতর হাতটা বাড়িয়ে দিল, হাতটায় পড়লো, হাড়ের এই হাড়টা ভেঙে দুটুকরো হয়ে যায়। কি করে যারা সমালোচনা করছেন, যে যারা কি করে করেন আমি জানি না। আর দেখুন, সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে, সমালোচনা করতে গেলে তো যোগ্যতা লাগে না। তাহলে নিশ্চয়ই যারা সমালোচনা করছেন তাহলে কিছু যোগ্যতা আছে বলেই তারা সমালোচনা করছেন। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, লেট মি ডু মাই ওন ওয়ার্ক।